রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি। মত রাজনীতিবিদদের নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা যেন না থাকে প্রত্যাশা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 24-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে শুরু পবিত্র রমজান। মক্কা মদিনার মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবি নামাজ আদায়। বাংলাদেশে রোজা শুরু হতে পারে কাল। You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়। সংবাদ সম্মেলন বাতিল। কিয়েভ মস্কো শান্তি চুক্তির তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। রাশিয়ার সঙ্গে আপোষে নারাজ ইউক্রেন। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নামে ছাত্র জনতার ঢল। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নেন নেতারা। বলেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 25-এর 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়, আর এই নতুনভাবে জেগে ওঠার জন্য তরুণদের অবশ্যই বাংলাদেশের হাল ধরতে হবে। রক্ত দিয়ে যারা অবরুদ্ধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। ক্ষমতা না জনতা।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তরুণদের এই দল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা, সাড়া ফেলেছে জনমনেও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। এই কারণে আমি মনে করি রাজনীতির মাঠে যদি আরও দুইটা দল হয়, আমাদের সেক্ষেত্রে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসাবে নেব। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। আমি আশা করব নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের প্রশ্রয় বা স্বার্থ রক্ষাকারী দল হিসাবে গড়ে উঠবে না। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও দুইজন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা, তারা সরকারের কোনো ব্লেসিংস নিয়ে তারপরে করছে। আমার ধারণা যে তারা এটা বিবেচনায় রাখবেন এবং রাখছেন। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে স্পিড বোটে অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। টের পেয়ে প্রতিরোধ করে এলাকাবাসী। এতে ডাকাতরা গুলি ছুঁড়লে স্থানীয় 8 জন গুলিবিদ্ধ হন। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিলে গণপিটুনি দিলে আহত হয় 7 ডাকাত। পরে হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায় 2 জন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত স্থানীয় 2 জনকে পাঠানো হয় ঢাকায়। পুলিশ বলছে জড়িতদের ধরতে তৎপর তারা। বিএম ইসরাফিল 23 বছরের চেষ্টাতেও দেশে বন্ধ করা যায়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বরং বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যা। ব্যবহারকারীরা বলছেন সহজলভ্য ও স্বল্প মূল্যের বিকল্প তৈরি না হলে অভিযান দিয়ে বন্ধ করা যাবে না পলিথিন। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন মানুষ যত সচেতন হবে তত কমবে ক্ষতিকর পণ্যের ব্যবহার। এদিকে জুতসই বিকল্প পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণে সরকারকে নীতি ও আর্থিক সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। 2002 সালের 1 মার্চ আইন করে পলিথিনের ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। 2010 সালে আরেকটি আইন করা হলেও কাজে আসেনি তাও, বরং বছর বছর বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যাও। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও কঠোর অবস্থান নেয় সরকার। অক্টোবর থেকে সুপার শপে বন্ধ করা হয় পলিথিনের ব্যবহার। গত বছরের নভেম্বর মাসে খোলা বাজারে এরকম নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের কথা জানিয়েছিল সরকার। সে সময় এসব দোকানে নানা বিকল্প পণ্য দেখা গেলেও বর্তমানে অবস্থা ঠিক আগের মতোই। এর কারণ হিসাবে ব্যবহারকারীরা বলছেন বাজারে জুতসই বিকল্প না থাকা। টিস্যু ব্যাগে আমি 1 কেজি 1.5 কেজি মাল দিতে পারি না, পলিথিনে আপনার 5 কেজি 7 কেজি মাল দেওয়া যায়। কয়েছে বিকল্প না একটা কাজ দিব হেরো আর হইলো না আমাগো, আমরা কি করি দিব মাল জিনিসটা না পাওয়ার কারণে আমরা
পলিথিনের রাস্তায় আবার যাইতে হয়েছে। অল্টারনেটিভ কিছু না করে কোনো জিনিসের রেজাল্ট আসবে না। গত ৩রা নভেম্বর থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অভিযানে জব্দ করা হয়েছে ১.৫ লাখ টন পলিথিন, ৪৮ লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া হয়েছে ১১টি পলিথিন কারখানা। ক্ষতিকর পণ্যের ব্যবহার বন্ধে আইন অভিযানের চেয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির উপর বেশি আস্থা রাখছেন পরিবেশ উপদেষ্টা। ধরেন যদি একটা এটাই মনে হয় যে অনেক জায়গাতেই পলিথিন কমেনি, তাহলে ঠিক আছে সরকার কমাতে পারেনি, কিন্তু আপনি যখন বাজারে যান আপনি কি নিজের চটের ব্যাগটা নিয়ে যান কিনা? আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন শুরু করেন তাহলে পলিথিন বিরোধী সরকারের যে অভিযানটা ওটা আরো দ্রুত কার্যকর হবে। পরিবেশবিদরা বলছেন সহজলভ্য বিকল্প তৈরিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান্ডের প্রথম দিন থেকেই সরকারের পক্ষ থেকে বিকল্প প্রণোদনা সহ বিকল্প ব্যবস্থাপনাগুলো ঘোষণা করা দরকার ছিল, কিন্তু এখনও সময় আছে। আমরা এখনও এই যেসব কারখানায় পলিথিন উৎপাদন করে তাদেরকেও আমরা কিন্তু এই বায়োডিগ্রেডেবল পলিথিন উৎপাদনের জন্য টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এবং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। বিশ্বব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে রাজধানীর 64% মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে। তার মধ্যে দৈনিক প্রায় 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে বাইরে ফেলে দেওয়া হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সেপ্টেম্বর থেকে চলবে সি ট্রাক। প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন যেমন হবে, তেমনি অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে, এমন প্রত্যাশা নৌপরিবহন মন্ত্রণালয়ের। যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হলে পর্যটন খাতেও আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। দ্রুতগতিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া প্রান্তে চলছে ফেরির ঘাট নির্মাণের তোড়জোড়। চলছে সমুদ্র পর্যন্ত ড্রেজিং, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। চট্টগ্রামের একমাত্র দ্বীপ জনপদ সন্দ্বীপ। এখনো গড়ে ওঠেনি 24 ঘন্টার নিরাপদ যাতায়াত ব্যবস্থা। বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেল, অনেকটা ঝুঁকি নিয়ে ট্রলার, স্পিডবোটে পাড়ি দেন দ্বীপের মানুষ। 4 লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। তবে দ্বীপবাসীর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে ফেরি চলাচলের সরকারি উদ্যোগ। ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নেওয়া হয়। আগামী মার্চে এ সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল, পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে। অর্ডার অলরেডি হয়ে গেছে, ফেরির কাজও চলতেছে। আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য। প্রায় 17 কিলোমিটারের চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বিআইডব্লিউটিএ বলছে বছর শেষে ফেরির পাশাপাশি সি ট্রাক যোগ করা হবে। টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি, টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবে, কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। ফেরি সার্ভিস চালু ও যাতায়াত ব্যবস্থা সহজ হলে সন্দ্বীপে পর্যটন শিল্প বিকশিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরও সুন্দর হলে যে পর্যটকরা আসতে থাকবে। আমাদের এই কোম্পানির একটা ইচ্ছা আছে ভবিষ্যতে ইন ফিউচার আমরা এখানে পর্যটন থাকার জন্য আমরা কটেজ করব। আগামী 10 তারিখের পর থেকে ফেরি সার্ভিস চালু হবে। এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এটাও একটা পর্যটন শিল্পে পরিণত হোক। সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় গত 8 বছরে 23 জনের মৃত্যু হয়েছে। সন্দ্বীপে প্রতিদিন যাতায়াত করে 4000 মানুষ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটি শহরের প্রবেশমুখে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, নদী ও কাপ্তাই হ্রদের পানি। দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি পরিবেশ কর্মীদের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশেই ফেলা হচ্ছে আবর্জনা, ছড়িয়ে পড়ছে আশপাশে। পাহাড়ের ঢাল দিয়ে এসব বর্জ্য মিশছে ঝিরি ও নদীর পানিতে। রাঙামাটি শহরের প্রবেশ মুখে পৌরসভার সব বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসী জানান, সাধারণ বর্জ্যের পাশাপাশি ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্যও। এসব আবর্জনার কারণে দূষিত হচ্ছে পরিবেশ, নদী ও কাপ্তাই হ্রদের পানি। দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি পরিবেশ কর্মীদের। এই আবর্জনাগুলো আমাদের এখানে ফেলাতে আমাদের এই এলাকাবাসী অত্যন্ত অসহায় জীবন যাপন করছে। মহিলাগুলি আমাদের বাইজে একেবারে গা হাত চলে যায়। পুরাতন সিরিজ এখানে
ফুটে আজকে আমার অনেক টাকা গেছে। এই ময়লাগুলা বর্ষার পানিতে ভাসে আসে রাঙামাটি শহরের এই আমাদের লেকটাকে কাপ্তাই লেকটাকে মারাত্মকভাবে দূষিত করে। একটা উন্মুক্ত স্থানে একটা সভ্য সমাজে এভাবে ময়লা ফেলার নজির পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এখানে একটা সমস্যা আছে ময়লা আবর্জনার, আমরা চেষ্টা করছি বিকল্প জায়গা দেখতে যেখান থেকে ময়লা আবর্জনার গন্ধ পর্যটকদের কাছে যাবে না এবং শহরটাও সুন্দর হবে। কর্তৃপক্ষের তথ্য মতে রাঙামাটি পৌরসভা থেকে দৈনিক ৪৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। ৪৫ বছর পর বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম চুয়ানবিল পাড়ায় চালু হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি নির্মাণ করেছে সেনাবাহিনী। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়, ক্লাসে পড়াশোনা করছে কোমলমতিরা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষং ইউনিয়নের চুয়ানবিল পাড়ায় একসময় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। ১৯৮০ সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কোন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় বিদ্যালয়টি। ৪৫ বছর পর সম্প্রতি একই এলাকায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে সেনাবাহিনী। নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়। সেনাবাহিনী স্কুল দিচ্ছেন, এখানে লেখাপড়া করতে পারতেছেন, অনেক ভালো। শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। এই কারণে সেনাবাহিনীর উপর আমাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে, আজ এখন স্কুল চালাইতেছে, আমাকে অনেক খুশি লাগতেছে। সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে বিদ্যালয়টিতে শুরু হয় পাঠদান কার্যক্রম। বর্তমানে ওই এলাকায় বসবাস করেন ২৫টি বম সম্প্রদায়ের মানুষ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই একদিনে ড্রেজার দিয়ে কোটি টাকার বালু তুলছে একটি চক্র। এতে ভাঙছে নদী তীর। কেউ বাধা দিলে মারধর ও গুলি করার অভিযোগ স্থানীয়দের। তবে শিগগিরই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে বালঘাটের মাধ্যমে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর উপজেলা এবং নরসিংদী রায়পুরা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে প্রায় ২০টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু তুলছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে ভাঙছে নদীর তীর। অনেকেই হারিয়েছেন ফসলের জমি। কেউ বাধা দিলে মারধর ও গুলি করে বলেও অভিযোগ বাসিন্দাদের। কথা থেকে তাদের অস্ত্র বেশি চলে, দেখছেন, এই দেখছেন, এদিক দিয়ে গুলিটা করছে, এদিক দিয়ে অপারেশন করে গুলিটা বাইর করতে হয়েছে। দেশ গ্রামের জমি জামা, ঘর বাড়ি, অনেক গরিব অসহায় সম্পত্তি তারা দুর্বলভাবে কাটতেছে। পরিবেশবাদীরা বলছেন, বিষয়টি বারবার জেলা প্রশাসককে জানালেও প্রতিকার মেলেনি। আমার মনে হয় প্রশাসন এগুলো জানে এবং জেনেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না, কারণ অথবা তাদের সাথে পেরে উঠতে পারছে না। তবে শীঘ্রই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। সেনাবাহিনীর সাথে আমরা কথা চলছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব। স্থানীয় প্রশাসনের তথ্য মতে মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর অংশে 5টি বালুমহল থেকে দিনে অন্তত 10 কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। অব্যাহতভাবে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙছে জনবসতি। বর্ষাকালে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জাটকা সংরক্ষণে 2 মাসের জন্য দেশের অভয় আশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। বিস্তারিত জানতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক আহমদ।
ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণের মার্চ এপ্রিল এই 2 মাস ব্যাপী যেই বিশেষ কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের মেঘনা নদীর টিলাবাড়ি এলাকা। টিলাবাড়িটি মূলত একটি জেলেপল্লী এবং এই জেলেপল্লীতে অসংখ্য জেলে নৌকা আছে, যে জেলে নৌকাগুলো এখন নদী তীরে অপেক্ষমান আছে। সেই কারণে মূলত এখানে নৌপুলিশ অবস্থান করছেন এবং নৌপুলিশে জেলেদের মাইকিং করছেন যে সরকারের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেন কোনো অবস্থায় জেলেরা নদীতে নামতে না পারে, কারণ তাদের একটি লক্ষ্য এই সময় যেন জাটকা সংরক্ষণ করা যেতে পারে, কারণ এই জাটকা সংরক্ষণ করা গেলে মূলত ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আর এমন লক্ষ্য নিয়ে মূলত চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশে যে 6টি অভয় আশ্রম আছে সেই অভয় আশ্রমগুলোতে এই মার্চ এপ্রিলের 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। এই সময় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তার মধ্যে চাঁদপুরের সরকারি তালিকায় যে জেলেরা আছে অর্থাৎ 43,715 জন জেলে, তার মধ্যে 40,005 জন জেলেকে সরকারি প্রণোদনার চাল অর্থাৎ 40 কেজি হারে চাল দেওয়ার কথা রয়েছে। সেই চালগুলো ইতিমধ্যে বরাদ্দ মিলেছে, তবে জেলেদের হাতে চালগুলো এখন পর্যন্ত পৌঁছেনি। সঙ্গত কারণে আগামীকাল থেকে পবিত্র রোজার শুরু হচ্ছে। সেই রোজায় কিন্তু অসংখ্য জেলে আছে যারা জীবিকা হারিয়ে অনেকটা নিদারুণ কষ্টের মধ্যে পড়তে হবে। তবে এই চালগুলো বরাদ্দ দেওয়ার পর যদি তাদের হাতে না পৌঁছে তাহলে হয়তো রোজার শুরুর দিকে তাদের একটা বড় ধরনের দুর্ভোগের মুখে তো থাকতেই হবে, তার সঙ্গে পরিবার পরিজনের মুখে যে একটু হাসি ফোটানোর চেষ্টা, অর্থাৎ তাদের যে এখন যে বেকারত্ব সেই বেকারত্বের মধ্যে তাদের যেই একবারে সংকীর্ণ হয়ে যাওয়া আয়ের পথটি, সেই পথটিকে আসলে তুলে আনার কোনো একটা চেষ্টা থাকবে না। জেলেরা জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে চাল পেলেও তবে চালের সঙ্গে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে সরকারকে একটু ভাবনার দরকার বলে তারা দাবি জানিয়েছেন। এবং জেলেরা বলছেন যে আসলে তাদের যে এই যে চাল দেওয়া হয় আসলে এই চালটি মূলত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া বলা যেতে পারে, যেটি একটি খয়রাতি সাহায্য। আসলে জেলেরা যারা প্রান্তিক পর্যায়ে আছেন, যাদের একেবারে মাছ ধরার সাথে জীবন জীবিকা, তাদের জন্য এই চালটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু তাদের খাদ্যের একটা সহায়ক হিসেবে কাজ করে। তো আমরা যদি বলতে পারি যে চাঁদপুরে এখন পর্যন্ত অভিযানের শুরুর দিন এখন পর্যন্ত জেলেদের হাতে সরাসরি সরকারের বরাদ্দ দেওয়া চাল পৌঁছেনি। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণের প্রথম দিনের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। আখ বিক্রিতে কম লাভ হওয়ায় খাগড়াছড়িতে চাষিরা নিজেরাই সরাসরি গুড় উৎপাদন করছেন। ভেজালমুক্ত গুড় কিনতে মাঠেই ভিড় করছেন অনেকে। এমন উদ্যোগ আগামীতে পুরো জেলা জুড়ে ছড়িয়ে দেওয়ার কথা বলছে পার্বত্য জেলা পরিষদ। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। ক্ষেত থেকে আখ সংগ্রহ করে স্তূপ করে রাখছেন কৃষকরা। সেই আখ যন্ত্রের সাহায্যে মাড়াই করে প্রথমে রস সংগ্রহ করা হচ্ছে। রস আগুনে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামে চলছে এই কর্মযজ্ঞ। গুড় উৎপাদন করে বাজারজাত করছেন কমলছড়ি গ্রামের চাষিরা। খাঁটি এসব গুড় 300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ভেজাল মুক্ত এই গুড় কিনতে মাঠেই ভিড় করছেন অনেকে। এখানকার গুড়গুলো নির্ভেজাল, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায়। এর আগেও আমি এখান থেকে গুড় নিয়ে গেছি, ভালো গুড় বানাচ্ছে, এই জন্য আমি কিনতে এসেছি। গুড়গুলো দেখতেছি এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে। গুড়টা খুবই উন্নত মানের এবং সুস্বাদু। তবে গুড় তৈরি হয় আজকে প্রথম হচ্ছে, আমি দেখলাম এখানে এসে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে বানানো হয়েছে। গুড়গুলো মান খুব ভালো এবং চাহিদাও বেশি। এভাবে যদি গুড় মাড়াই করে গুড় উৎপাদন করে বিক্রি করে তাহলে এই এলাকার লোকজন অনেক লাভবান হবে। উদ্যোগগুলো প্রশংসনীয়। এই সারা যদি আরো সরকারিভাবে যদি সহযোগিতা পায় আরো ভালো করবে। গ্রামটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 500 কেজি গুড় উৎপাদন করা হচ্ছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন সকালের সময়। তীব্র বাকবিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। উদ্ভূত পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
Position to dictate what we're going to feel. We're going to feel very good. Feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই বাক বিতণ্ডা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেনকে একাই লড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। United States and your people are very brave, but you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন। You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. This entire meeting? No, in this entire meeting, have you said thank you? হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও মাহে রমজান উপলক্ষে দেশটিতে রোজাদারদের সম্মানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তাআলার অনন্য নিয়ামত হিসেবে প্রতি বছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তাছাড়া রমজান উপলক্ষে পুরো দেশ জুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালান কোঠা সব জায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাপ। এবছর চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে সঠিক সময় ও অবস্থান নিশ্চিত করা যায়। যদিও এই প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাজার ও শপিং মলগুলোতে শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়। নিত্য প্রয়োজনীয় পণ্যে 50 থেকে 75% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে, যাতে ক্রেতারা সহজে রমজানের কেনাকাটা করতে পারেন। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। এছাড়াও রমজান মাসে অফিস ও সরকারি প্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কাজের সময় কমিয়ে আনা হয়েছে, যাতে তারা ইবাদতের জন্য আরও বেশি সময় পান।
এদিকে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশটির প্রেসিডেন্ট 1250 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মাহে রমজানে মানুষের প্রতি মানবিক হয়ে ওঠার জন্য দেশটির প্রশাসন কঠোর দিক নির্দেশনা দিয়ে থাকে এই মাসে। সরকারি উদ্যোগে বিনামূল্যে দেশটির বিভিন্ন শহরে উল্লেখযোগ্য জায়গাগুলোতে প্রতিদিন বিনামূল্যে ইফতার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয়ে থাকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ। বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস ঘিরে মুসলিম সম্প্রদায়ের নানা প্রস্তুতি। ভারত, ইন্দোনেশিয়া, মিশর, সিরিয়া এবং জেরুজালেমের মুসলমানরা তাদের নিজস্ব ঐতিহ্য মেনে এই মাসকে স্বাগত জানানোর তোড়জোড় চালাচ্ছেন। বছর ঘুরে আবারও এলো মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস। এই মাস ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তুতিতে সময় পার করছেন বিশ্বের মুসল্লিরা। ভারতের রাজধানী দিল্লির পুরানো মুসলিম মহল্লা, ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা এবং বাজারগুলোতেও রমজান উপলক্ষে ব্যস্ততা বেড়েছে। মুসলমানরা ইবাদত বন্দেগীর পাশাপাশি ইফতার ও সেহরির জন্য বাজার থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন। কাশ্মীরে মুসলিমরা রমজান মাসকে স্বাগত জানাতে বাজারে ভিড় জমাচ্ছেন। শ্রীনগরের বাজারগুলোতেও খেজুর, কিশমিশ এবং ফলমূল কেনার জন্য মানুষের ভিড় বেড়েছে। ইন্দোনেশিয়ায় প্রায় 282 মিলিয়ন মানুষের মধ্যে 90% মুসলিম। তারা রমজানকে স্বাগত জানাতে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করছেন। সম্মিলিতভাবে মসজিদে গিয়ে তারাবির নামাজও আদায় করেন হাজারো মুসল্লি। কায়রোর সায়েদা জয়নব বাজারে রমজান উপলক্ষে বেড়েছে ক্রেতার ভিড়। ঐতিহাসিক সায়েদা জয়নাব ও আল হুসেন মসজিদের নিকটবর্তী এই বাজারে লণ্ঠন, খেজুর, বাদাম এবং ঐতিহ্যবাহী খাবারের উপকরণ সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ক্রেতারা পবিত্র রমজানের আনন্দ ও উৎসাহ ভাগাভাগি করতে এই বাজারে সমবেত হচ্ছেন। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি প্রথম রমজান। তবে চলমান অর্থনৈতিক সংকট ও যুদ্ধের ফলে সিরিয়ার জনগণ চরম দুর্দশার মধ্যে রয়েছে। দামেস্কের কাসিউন পর্বতে জ্যোতির্বিদ্যা সমিতির সদস্যরা টেলিস্কোপে চাঁদ দেখার আয়োজন করছেন, যা রমজানের সূচনার নির্দেশ দেয়। রমজানে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পর্তুগাল সহ ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। রমজান ঘিরে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে মসজিদ কর্তৃপক্ষ। পবিত্র রমজানে সংযম ও নৈতিকতা প্রদর্শনের বার্তা দিচ্ছেন মুসলিম নেতারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবনের কেন্দ্রীয় মসজিদের ফটকে রামাদান করিম লেখা সহ মসজিদগুলোতে নানা প্রস্তুতি জানান দিচ্ছে বছর ঘুরে এসেছে মুসলমানদের সবচেয়ে বরকতময় মাস রমজান। কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি মসজিদেও বেড়েছে মুসল্লির চাপ। নামাজের আগে বা পরে ছোট ছোট আলোচনায় রমজানের তাৎপর্য থেকে শুরু করে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরছেন ইমাম ও ধর্মীয় বক্তারা। প্রতিদিন কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশ কমিউনিটি পরিচালিত মসজিদগুলোতেও রাখা হয়েছে ইফতারের আয়োজন। তাছাড়া রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক আলোচনার ব্যবস্থাও। রমজান থেকে পাওয়া সংযম ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পর্তুগালে মুসলিম অভিবাসীদের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মোকাররম মসজিদের খতিব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। শুক্রবার থেকেই মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবি নামাজ আদায়। সম্প্রতি কট্টর ডানপন্থী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রোপাগান্ডার বিষয়বস্তু হয়েছেন মুসলিম অভিবাসীরা, যা অস্বস্তির তৈরি করেছে পুরো মুসলিম কমিউনিটির জন্যেই। তবে অভিবাসীরা যে পর্তুগালের নিরাপত্তার জন্য হুমকি নয়, সেই বিষয়টি পরিষ্কার করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। তবে সংযমের এই মাসটি ইসলামের সৌন্দর্য তুলে ধরার মোক্ষম সময় হতে পারে, এমনটাই মনে করেন মুসলিম নেতারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন সকালের সময়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যমে এড়িয়ে গেছেন সবাই। চ্যাম্পিয়ন হওয়ার অলীক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারপরও ক্যারিয়ার নিয়ে কোনো ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ। তাই সামনের আইসিসি ইভেন্ট নিয়ে এখন থেকেই পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আজ অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা। জিতলেই প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেও সুযোগ থাকবে। অন্যদিকে তৃতীয় ম্যাচের আগে পদত্যাগ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। থ্রি লায়ন্সদের জন্য এখন এই ম্যাচ ইতিবাচক কিছু পাবার। করাচিতে ম্যাচ শুরু দুপুর ৩টায়। টানা ২ হারে গ্রুপ পর্বেই বিদায়। বাজে পারফরমেন্সের দায় নিয়ে মাঝপথে পদত্যাগ অধিনায়কের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত এতটুকুই। তবে শেষটা ইতিবাচকভাবে শেষ করতে পারে থ্রি লায়ন্স। তাদের সাথে ঝুলে আছে আফগানদের ভাগ্যটাও। তাদের সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ঘটাতে হবে মিরাকল। গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় অন্য জায়গার জন্য লড়াই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের। তবে দুশ্চিন্তার কারণ নেট রান রেট, যে হিসেবে যোজন যোজন পিছিয়ে রশিদ খানরা। সামনে পড়ে আছে অবাস্তব সব সমীকরণ। প্রথম শর্ত, যদি ইংল্যান্ড আগে ব্যাট করে এবং অন্তত ২০৭ কিংবা তার বেশি রানের ব্যবধানে জেতে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার মানে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত, যদি না মিরাকল ঘটে। যেমন প্রোটিয়ারা যদি ৫০ রানে অল আউট হয় আর ইংল্যান্ড সেটা ৩৪ বলে তাড়া করে জেতে। ১০০ করলে ইংল্যান্ডের জিততে হবে ৬০ বলে, ১২৫ রান তাড়া করতে হবে ৭১ বলের মধ্যে। বাস্তবতা বলছে এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ ৪-এ না যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কিংবা আফগানিস্তানের টিকে থাকার। আর যদি ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা হারায় তাহলে ৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিফাইনালে যাবে বাভুমার দল। আপাতত খালি চোখে সেই সম্ভাবনা প্রবল। দারুণ ভারসাম্যপূর্ণ প্রোটিয়ারা ইংলিশদের বিপক্ষে নামার আগে পাচ্ছে হেনরিক ক্লাসেনকে, সাথে আগ্রাসী ব্যাটিং লাইন আপ আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণে টানা তৃতীয় আইসিসি ইভেন্টের নকআউট পর্বে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি। মত রাজনীতিবিদদের নতুন দলের সরকারি পৃষ্ঠপোষকতা যেন না থাকে প্রত্যাশা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২৪-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। এ ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।